নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার অথবা থার্ড টাইমার যাই হও না কেন, তোমার পড়ালেখা করতে হবে। আমাদের এই পুরো সিরিজটা তোমার জন্য নিয়ামত স্বরূপ, কারণ আমাদের এই পুরো সিরিজে আমরা ইম্পর্টেন্ট সব ক্লাসগুলো তোমাদেরকে এখানে শেষ করে দিব। এবং তারই ধারাবাহিকতা বলে রাখতে চাই যে আমাদের বাংলার আজকে সেকেন্ড ক্লাস, প্রথম ক্লাস হয়েছিল সমাসের সেকেন্ড ক্লাস, আজকে প্রথম ক্লাসটা দেখে নিবা, তাহলে সবকিছু বুঝতে পারবা না অথবা কিছুই বুঝতে পারবা না। তাহলে চলো আমরা শুরু করতেছি আমাদের সেকেন্ড ক্লাসটা, প্রথম ভিডিওটা শুরু করতেছি। এবং তোমাদেরকে কিছু ইনফো তোমাদেরকে আমি একটু শুরুতেই দিয়ে রাখি। তুমি যখনই আমার এই ভিডিও দেখো না কেন, সবসময় মাথায় রাখবা যে আমাদের একটা কোর্স চলমান থাকে সব সময়, যেই কোর্সটা এনরোল করলে আর কিছুর প্রয়োজন হয় না। অর্থাৎ তুমি এই কোর্সে অ্যাডমিট হইলে এক্সট্রা করে যে 20-30 টাকার ছোটি বই ওইগুলো কেনা লাগবে না। আমরা এত মোটা একটা বই তোমার বাসায় পাঠিয়ে দিব। আরো বিস্তারিত জানতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। এবং আরেকটা কথা বলে রাখি, আমি তো তোমাদের বাংলা ক্লাস নিচ্ছি, তোমাদের তো আরো অন্যান্য শিক্ষক আছে, তো ক্লাস দেখলে বুঝতে পারবা যে ক্লাসের কোয়ালিটি কিরকম। এখন তো আমার দেখতেছো। আবারও বলে রাখতেছি, এই কোর্সের বাইরে এক্সট্রা একটা অক্ষর অন্য কোনো জায়গা থেকে দেখতে হবে না। আমাদের সাকসেস রেট সবকিছু দেখতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, সবকিছু এখানে আরো বিস্তারিত জানতে পারবা। এখন চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করতেছি। প্রথম ক্লাসটা কিন্তু অবশ্যই দেখে নিও, নাহলে কিন্তু বুঝতে পারবা না। আচ্ছা, প্রথম ক্লাসে আমরা কর্মধারয় সমাস সম্পর্কে শিখছিলাম। আজকে আমরা এর পরের অর্থাৎ তৎপুরুষ যেটা আছে, এই তৎপুরুষ সমাসটা নিয়ে আলোচনা করব। এর পরে আর একটা পার্ট আসবে, ওই একটা পার্ট আসলে আমাদের শেষ হয়ে যাবে। আচ্ছা, এই যে তৎপুরুষ সমাস, একটু খেয়াল করো। বেসিক টেসিক সবকিছু ফার্স্ট যে ক্লাসটা আছে ওইখানে আমরা আলোচনা করছি। তো এখানে আর ওইগুলা কথা বলার কোনো প্রয়োজন নাই, ফার্স্ট ক্লাস দেখে নিলে বেসিক ক্লিয়ার হয়ে যাবে। তৎপুরুষ সমাস কি জিনিস, 1 মিনিট। আচ্ছা, খেয়াল রাখবা যে তৎপুরুষ সমাস হচ্ছে আমাদের কিসের খেলা জানো? আমাদের বিভক্তির খেলা। যারা কিনা বিভক্তি জানো বা বিভক্তি বোঝো, তারাই শুধুমাত্র এই তৎপুরুষ সমাসটা পড়তে পারবা, বাকিরা পড়তে পারবা না। বিভক্তি কি জিনিস সেটা একটু দেখাই, শোনো। এই যে দেখতে পাচ্ছ, দেখো আমি তোমাদেরকে একটু দেখাই দিই। দ্বিতীয়া থেকে শুরু। দেখো, তৎপুরুষ সমাস কয় প্রকার? তৎপুরুষ সমাস হচ্ছে 9 প্রকার। ঠিক আছে, এখানে অনেক সংজ্ঞা বলা আছে, পূর্বপদে বিভক্তির লোপে যে সমাস হয় ইত্যাদি ইত্যাদি, কোনো অনেক কথা বলা আছে, কিন্তু এগুলাতে আসলে আমাদের কাজ হবে না। আমাদেরকে আমাদের মতো করে পড়তে হবে। তৎপুরুষ সমাস 9 প্রকার। কি জিনিস দেখো, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, 9 উপপদ অলুক। 9 উপপদ অলুক, ব্যাপারগুলো ভালো করে মনে রাখো, কিন্তু প্রথমা কিন্তু নাই, দ্বিতীয়া থেকে শুরু, ভালো করে খেয়াল করতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে কি, বিভক্তি হচ্ছে কয় প্রকার তোমরা জানোই তো, 7 প্রকার। তো বিভক্তির উপরে ভিত্তি করে আমরা এই তৎপুরুষ সমাসটা দেখতে পারি। দ্বিতীয় বিভক্তি আছে, তৃতীয় বিভক্তি আছে, চতুর্থী বিভক্তি আছে, পঞ্চমী বিভক্তি আছে। ওই দ্বিতীয় বিভক্তি যেখানে থাকে সেটাকে দ্বিতীয় তৎপুরুষ সমাস বলা হয়। তৃতীয় বিভক্তি যেখানে থাকে সেটাকে তৃতীয় তৎপুরুষ সমাস বলা হয়। চতুর্থী বিভক্তি যেখানে থাকে সেটাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলা হয়। তুমি এখন বলবা যে ভাই আমি তো বিভক্তি জানি না, কোনো সমস্যা নাই, 2 মিনিটের কাজ, বিভক্তিটা একটু শিখে নাও। দেখো, বিভক্তি হচ্ছে, দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে, তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা দিয়া করছি, চতুর্থী বিভক্তি হচ্ছে কে জন্য নিমিত্ত, পঞ্চমী হতে থেকে চেয়ে, আর ষষ্ঠী বিভক্তি কি র এর, সপ্তমী বিভক্তি হচ্ছে, দেখো একটু, সপ্তমী বিভক্তি হচ্ছে এতে ও এতে। ঠিক আছে, তাহলে কিভাবে মুখস্থ করো বলো তো, কিভাবে মুখস্থ করো? আমি একটু ছোট করে দিচ্ছি, তাহলে এখান থেকে দেখতে পারবা। আচ্ছা, ছোট, এই যে হয়েছে, দেখো। দেখো, আমার মতো ঠোঁটস্থ মুখস্থ থাকতে হবে। দ্বারা দিয়া কর্তৃক কে জন্য নিমিত্ত হতে থেকে চেয়ে, সরি সরি, দ্বারা দিয়া কর্তৃক দ্বিতীয় থেকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখো, দ্বারা দিয়া কর্তৃক কে জন্য নিমিত্ত হতে থেকে চেয়ে, তারপরে র এর এতেও এতে। ঠিক আছে, এভাবে তোমাদেরকে একদম মুখস্থ রাখতে হবে। আচ্ছা, যদি মুখস্থ করে ফেলো, 2 মিনিট সময় নিয়ে এটা এখন মুখস্থ করে ফেলো, তাহলে এই ক্লাসটা করা ইজি হবে। ঠিক আছে, কে রে দ্বারা দেয়া কর্তৃক কে জন্য নিমিত্ত হতে থেকে চেয়ে র এর এতেও এতে, কে রে দ্বারা দেয়া কর্তৃক কে জন্য নিমিত্ত হতে থেকে চেয়ে র এর এতেও এতে। ঠিক আছে, আচ্ছা, এখন চলো, দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে। এই যে কে রে দেখতে পারতেছো, এই কে রে যেখানে থাকবে সেটাকে আমরা বলবো দ্বিতীয় তৎপুরুষ সমাস। যেমন ধরো যে দুঃখ প্রাপ্ত, তোমাকে পরীক্ষায় বললো যে দুঃখ প্রাপ্ত কোন সমাস, আরেকবার একটু মুখস্থ করে নাও। কে রে দ্বারা দেয়া কর্তৃক কে জন্য নিমিত্ত হতে থেকেছে র এর এতেও এতে। ঠিক আছে, আচ্ছা, মুখস্থ করে নিও কিন্তু। আচ্ছা, এখন দেখো, আমরা দেখতেছি যে কে রে থাকলে সেটাকে দ্বিতীয় তৎপুরুষ সমাস বলতেছে। যেমন দুঃখ প্রাপ্ত, পরীক্ষায় দিল দুঃখ প্রাপ্ত কোন সমাস, তুমি জানো যেটার ব্যাস বাক্য হচ্ছে দুঃখ কে প্রাপ্ত। সিম্পলি আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি কে আসছে, আমরা তো জানি কে রে থাকলে সেটা দ্বিতীয় বিভক্তি হয়। সো আমরা যেখানে কে দেখতে পারছি এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে, কোনো সন্দেহ ছাড়াই। এখানে চ্যালেঞ্জিং ব্যাপারটা আসলে কি? চ্যালেঞ্জিং ব্যাপার হচ্ছে তোমার ব্যাস বাক্যটা মনে রাখা। এই যে দুঃখ প্রাপ্ত, এটার ব্যাস বাক্য যে হবে দুঃখ কে প্রাপ্ত, এই ব্যাস বাক্যটাই সবাই মনে রাখতে পারে না। এই জন্যই পারে না। ব্যাস বাক্য যদি মনে রাখতে পারতো, সমাস ইকুয়াল টু পানি হয়ে যাইত। ব্যাস বাক্য কিভাবে পড়বা ওইটা লাস্ট ক্লাসে আমরা দেখবো। আপাতত ধরে নাও তুমি ব্যাস বাক্য পারো, তার উপরে ভিত্তি করে সমাসটা শিখো। আচ্ছা,
এটা গেছে বিপদকে আপন্ন, একই একই সবকিছু একই। তারপর আমরা একটু নিচের দিকে আসি। এই যে এখানে দেখো তৃতীয় বিভক্তি কি, দ্বারা দিয়া কর্তৃক, এগুলো হচ্ছে তৃতীয় বিভক্তি। মন গড়া, তুমি জানো এটার ব্যাস বাক্য হচ্ছে মন দিয়ে গড়া। দ্বারা দিয়া কর্তৃক থাকলে কি হয় ভাই, দ্বারা দিয়া কর্তৃক তো তৃতীয় বিভক্তি, তো এটা হবে তৃতীয় তৎপুরুষ সমাস। ঠিক একইভাবে আমরা একটু নিচের দিকে আসি, নিচের দিকে এই যে চতুর্থী তৎপুরুষ সমাস। কে জন কে জন্য নিমিত্ত, কে জন্য নিমিত্ত, এগুলো হচ্ছে চতুর্থী বিভক্তি। সো গুরু ভক্তি, গুরু কে ভক্তি। আচ্ছা, তাহলে আমরা এই যে কে দেখতে পাচ্ছি, এইটা আমরা কি বলবো বলতো, এটা হচ্ছে গুরু ভক্তি, এটা কি বলতো, এটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। আচ্ছা, এখানে একটা সূক্ষ্ম প্রশ্ন তোমরা অনেকেই ধরতে পারোনি। আচ্ছা, উপরেও তো কে ছিল, আবার এখানেও কে আছে, তাহলে এই গুরু কে, এই কে যে আসলে চতুর্থী তৎপুরুষ সমাস, এটা আমরা আসলে কিভাবে বুঝবো, এটা আসলে আমরা কিভাবে বুঝবো? দেখো, আমরা এই জিনিসটা বিভক্তির সময় গিয়ে শিখবো, বিভক্তির সময় আমরা এই জিনিসটা শিখবো যে আসলে এই দুইটা একই ভাষা তো কেমনে এগুলো চিনবো। আপাতত এটা দেখো, এটার মধ্যে আর ওই প্যাচটা ঢুকাচ্ছি না। চতুর্থীকে বলা হয় চতুর্থীস, বুঝতে পারছো, চতুর্থীস বলা হয়, কেন বলা হয় ওইটা আমরা একটু পরে বুঝবো। আপাতত এটা খেয়াল করো। আচ্ছা, বিয়ে পাগলা, বিয়ের জন্য, জন্য থাকলে সেটা কি হয়, জন্য থাকলে সেটা চতুর্থী তৎপুরুষ সমাস, আমরা জানি, আমরা আনসার করে দিলাম, খুবই ইজি, ব্যাস বাক্য জানলে পুরো পানি। পঞ্চমী দেখো তো, হতে থেকে যদি থাকে তাহলে সেটাকে আমরা পঞ্চমী বলবো। খাঁচা থেকে ছাড়া, থেকে আছে আমরা দেখতে পাচ্ছি, থেকে থেকে তো সেটা পঞ্চমী বিভক্তি, তাহলে এটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা একটু দেখি, ঠিক একইভাবে একটু খেয়াল করো তো, ষষ্ঠী তৎপুরুষ সমাস, র আর এ এগুলো থাকলে হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। যেমন ধরো যে রাজার পুত্র, র আছে, সেটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। আবার একইভাবে আমরা একটু নিচের দিকে আসি, সপ্তমী তৎপুরুষ সমাস। দেখো এখানে কিন্তু আরেকটা আছে অলোক ষষ্ঠী, এই ষষ্ঠী তৎপুরুষ সমাস তোমরা পড়লামই, এখানে আবার আছে অলোক ষষ্ঠী, এগুলো একটু দেখে নিও, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে ভ্রাতার পুত্র, পুত্র ভ্রাতুষ্পুত্র নিপাতনের সিদ্ধ, খুবই ইম্পর্টেন্ট ভাই, এগুলো একটু পড়ে নিতে হবে। আচ্ছা, তো দেখো সপ্তমী তৎপুরুষ সমাস, এখানে এ তে ও থাকলে এগুলো সপ্তমী তৎপুরুষ, যেমন হচ্ছে গাছে পাকা, এ আসছে, তো এটা সপ্তমী তৎপুরুষ সমাস। তারপর হচ্ছে দিবাই অন্তস্থ, দিবাই নিদ্রা, তাহলে অন্তস্থ আছে, সপ্তমী তৎপুরুষ সমাস। অর্থাৎ বিভক্তি জানলে এটা আমাদের কাছে কিচ্ছু না, বিভক্তি যদি সরি ব্যাস বাক্য, যদি আমরা ব্যাস বাক্য জানতে পারি। এরপরে দেখো, এরপরে প্রবলেমটা এখানে আসে, এই যে নয় তৎপুরুষ সমাস, ঠিক আছে। নয় তৎপুরুষ সমাস আসলে কি জিনিস, এটা একটু তোমাদেরকে বুঝাই দেই। এই যে এখানে একটু তোমরা খেয়াল করো যে সপ্তমী তৎপুরুষ সমাস তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে অনেকগুলো উদাহরণ আছে, কিন্তু এরূপ দিয়ে যেগুলো উদাহরণ দেওয়া আছে, শোনো আমি একটা কথা বলি, আমরা এই বইটা পড়তেছি মণি চৌধুরী স্যারের বই, রাইট? এই মণি চৌধুরী স্যারের বইয়ের সব উদাহরণ যদি তুমি মুখস্থ করতে পারো সমাসের জন্য, এর বাইরে থেকে আসবে না, লিখে রাখতে পারো, যদি আসে তাহলে কেউ পারবে না। এই জন্য মণি চৌধুরী স্যারের বইটা ক্লিয়ার করে রাখতে হয়। ওনারা এখানে এরূপ দিয়ে বাকপটু, গোলাভরা, বস্তা পচা, রাতকানা, মনমরা, বাক্সবন্দি, দানবীর, এগুলো লেখা আছে। এগুলো যদি তুমি ক্লিয়ারলি পড়তে পারো, তোমার আর কোনো কিছুর প্রয়োজন নাই, তোমার আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। আশা করি তোমাকে বুঝাতে পারছি। আচ্ছা, এখন একটু আসো, এখানে আমরা কি বলতেছি। দেখো, সপ্তমী তৎপুরুষ সমাস সম্পর্কে আমাদের আইডিয়া হয়ে গেছে। এখন নয়ে তৎপুরুষ সমাস, নয়ে, নয়ে মানে বোঝায় কি জানো, না, নেই, নাই, নয়। যদি ব্যাস বাক্যের মধ্যে না, নে, নাই, নয় হয়, তাহলে আমরা সেটাকে নয় তৎপুরুষ সমাস বলবো। আমি এটাকে ফান করে এভাবে বলি, নানেই নাই নয়, নানেই নাই নয়, এটা থাকলে সেটাকে আমরা কি বলতেছি, নয়। যেমন ধরো যে আমরা অনাচার, এটাকে বলতেছি ন আচার। অকাতর বলতেছি ন কাতর। এই ন থাকলে মানে না বোধক কোনো কিছু যদি থাকে, তাহলে সেটাকে আমরা নয়ে তৎপুরুষ সমাস বলবো। কি বলবো, নয়ে তৎপুরুষ সমাস। তবে এখানে একটা ছোট্ট তোমাদের কাছে আমার একটা সাবধানতা থাকবে, এই নয়ে কিন্তু শুধুমাত্র তৎপুরুষেই নাই, আরেকটা সমাসেও আছে। এই নয় শব্দটা শুধুমাত্র এই তৎপুরুষে তো নাই, আরেকটা প্রকারভেদ আছে, ওইখানেও আছে। তো দুইটাকে যেন মনে করো না যে এখানে শিখলেই শেষ, না সংক্রান্ত যেগুলো থাকবে সেগুলোকে আমরা তৎপুরুষের মধ্যে ঢুকাই দিব, ব্যাপারটা কিন্তু এরকম না। আচ্ছা, এখন দেখো তাহলে নয় জিনিসটা কি বুঝছো? আমরা আবারও বলতেছি, আমরা যদি ব্যাস বাক্য পারি আমাদের কাছে পুরো পানি, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখো অবিশ্বাস, ন বিশ্বাস, এটাকে বলা হচ্ছে অবিশ্বাস, তাহলে এটা কি বলতো, এটা নয়। ন যতগুলো আছে, না না যতগুলো আছে, না, নেই, নাই, নয়, এই না সংক্রান্ত যতগুলো আছে সেগুলোকে আমরা কি বলতেছি, নয়ে তৎপুরুষ সমাস। আচ্ছা, এরপর আমরা একটু এখানে আসি, এখান থেকে আমরা কি বুঝবো, উপপদ তৎপুরুষ সমাস। এখানে একটা ছোট্ট তোমার কাছে একটা বিষয় আমি তুলে ধরার চেষ্টা করতেছি। আচ্ছা, তোমার মনে আছে কিনা আমরা ফার্স্ট ক্লাসে একটা কথা বলছিলাম, মহান যে নবী তাকে আমরা বলতেছি কর্মধারয়, মহানবী, এটা হচ্ছে কর্মধারয় সমাসের মধ্যে। তুমি এখন বলতেছো ভাইয়া আপনি না মুখস্থ করালেন যে, যে আমি একটু লেখার চেষ্টা করতেছি,
আপনারা বলছেন এই যে থাকলে কর্মধারাই হয়, মহান যে নবী, এটা তো পড়াইছিলেন ভাইয়া। তাহলে এখানে আবার যে কে আমরা উপপদ তৎপুরুষ সমাস কেন বলতেছি? ভাইয়া দুটার মধ্যে পার্থক্য আছে। আগে এই যে বা যা, এই জিনিসটা ছিল মিডিল পয়েন্টে, এটা টোটকা বুদ্ধি, বুঝছো, এটা ব্যাকরণিক কোনো নিয়ম না। মিডিল পয়েন্টে যেমন মহান ছিল, নবী ছিল, তার মধ্যে হচ্ছে যে ছিল, যেটা মিডিল পয়েন্টে ছিল। কিন্তু এখানে কি দেখো তো, জলে চরে যা, জল দেয় যে, যে শেষে আছে, পঙ্কে জন্মে যে, বুঝছো? ঠিক একইভাবে গৃহস্থ, সত্যবাদী, ইন্দ্রজিৎ, হাড়ভাঙ্গা, মাসি মারা, সারপোকা, যা আছে আর কি সবগুলা। তাহলে আমি এটাকে বলি কিছুটা এক কথায় প্রকাশের মতো, এটা কিছুটা এক কথায় প্রকাশের মতো। যে থাকে বা যে বা যাই হোক না কেন, সেটা থাকে শেষে। মাঝখানে থাকলে তবে আমরা সেটাকে কর্মধরে বলতে পারতাম, এখানে শেষে থাকে, তাই আমরা এটাকে বলতে পারতেছি কি বলতো, তাই আমরা এটাকে বলতে পারতেছি উপপদ তৎপুরুষ সমাস। এটা একটা টোটকা বুদ্ধি ছিল। তাহলে তুমি কি বুঝছো ব্যাপারটা? বুঝছো? দুইটা গুলাই যাবে না তো? আশা করি গুলাই যাবে না। এটাই উপপদ তৎপুরুষ সমাস। এরপরে আসো আমরা অলুক তৎপুরুষ সমাস সম্পর্কে একটু আলোচনা করি। অলুক তৎপুরুষ সমাস কি জিনিস ভাইয়া? দেখো, যে তৎপুরুষ সমাস পূর্বপদের দ্বিতীয় বিভক্তি লোপ পায় না। যেমন হচ্ছে এই যে দেখো, পূর্বপদ, দেখো এই যে ঘিয়ে, পূর্ব, এটা হচ্ছে পূর্বপদ, তাই না? আর এটা হচ্ছে উত্তর পদ, সেটা তো ফার্স্ট ক্লাসে তোমাদেরকে শিখেছিলাম। তো এটার মধ্যে যে ঘি এ, ঘিয়ে এ বিভক্তি আছে, কলে এ বিভক্তি আছে, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে এ বিভক্তি আছে, কলের র বিভক্তি আছে, র, আমরা দেখলাম না? তো এই বিভক্তিগুলো আসলে লোপ পায় না। মানে বুঝাতে চাইছি কি, আমার একটু কথা, একটু মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করো। এক কথায়, যখন এটা সমস্ত পদ ছিল ভাই, ঠিক আছে, সরি, এটা যখন ব্যাস বাক্য ছিল, তখনও এখানে এ বিভক্তি আছে, আবার গায়ে পড়া এইখানেও এ বিভক্তি আছে। অর্থাৎ খালি এ বিভক্তি না, এক কথায় খালি বিভক্তি, বুঝছো? যেমন হচ্ছে এখানে, যেমন দেখো যে কলের, কলের র বিভক্তি আছে, ঠিক আছে? তো এখানে এ আছে, আমরা জাস্ট এটাকে বিবেচনা করতেছি। তো এখানেও এ ছিল, এখানেও এ আছে, লোপ পায় না, হারায় যায় না, আস্ত থাকে, সেই জিনিসটা হারায় যায় না। এইটাকে আমরা বলতেছি অলুক তৎপুরুষ সমাস, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে, এটা আমার মনে রাখতে, আমি যখন শুরুর দিকে ছিলাম, মনে রাখতে আমার সমস্যা হইতো। তখন আমি একটা ছন্দ ইউজ করতাম। আমি সেই ছন্দ তোমাদেরকে দিতেছি, একটু ভালো করে খেয়াল করো। এই অলুক তৎপুরুষ সমাস আমি মনে রাখার জন্য কি ছন্দ ইউজ করতাম, তোমাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। এটা হয়তো তোমাদের উপকার করবে, ঠিক আছে? এটা হয়তো তোমাদের কি ব্যাপার, কি হলো, হ্যাঁ, একটু খেয়াল করো। এটা হয়তো তোমাদেরকে উপকার করবে। আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি। আমি এইভাবেই মুখস্থ করতাম যে ঘিয়ে ভাজা ভাত, ঘিয়ে ভাজা, সরি, হ্যাঁ, একটু খেয়াল করো তো। আমি এভাবে পড়তাম যে ঘিয়ে ভাজা ভাত, কলে ছাটা, কলে ছাটা আটা, আটা নিয়ে কলের গান গাইতে গাইতে, কলের গান গাইতে গাইতে, কলের গান গাইতে গাইতে গরুর গাড়ি নিয়ে রওনা হও, গরুর গাড়ি নিয়ে রওনা হও, রওনা হও। দেখো তুমি কি বলছি এখানে, আমি এখানে বলছি ঘিয়ে ভাজা ভাত, এই যে ঘিয়ে ভাজা, এটা একটা অংশ, কলে ছাটা আটা নিয়ে কলের গান গাইতে গাইতে গরুর গাড়ি নিয়ে রওনা হও। এই যে যে কয়টা কথা বলছি না, এই কয়টা তুমি মনে রাখলে, এটা এগুলো হইতেছে মেইন। তো এগুলোর মাধ্যমে আমি এই অলুক তৎপুরুষ সমাস যেটা আছে, এটা মুখস্থ রাখার চেষ্টা করতাম, বুঝছো? সো এইগুলো একটু ভালো করে দেখে নিও। এবং আরেকটা কথা বলে দিতে চাই যে এখানে এই জিনিসটাও কিন্তু খুব খেয়াল করবা, এই যে এর নিচে যে দ্রষ্টব্য, গায়ে হলুদ, হাতে খড়ি প্রভৃতি সমস্ত পদে পূর্বপদের অর্থ প্রধান প্রতিমান হয় না, কিন্তু হলুদ বা খড়ি বুঝায় না। যাই হোক, এই জিনিসগুলো এগুলো একটু দেখে নিবা। সুতরাং এগুলো অলুক তৎপুরুষ সমাস নয়, এগুলো হচ্ছে অলুক বহুব্রীহি। এটা আমি পরে বুঝাই দিব আরো বিস্তারিত। আপাতত এটাই জাস্ট মনে রাখো, তাইলেই হবে। বহুব্রীহির সময় আমার এই জিনিসটা বুঝাই দিব। আচ্ছা, এ ছিল আমাদের তৎপুরুষ সমাস, ঠিক আছে? তৎপুরুষ সমাস ক্লিয়ার হয়েছে? একটু সারমর্ম তোমাদের সামনে করে দেই। তৎপুরুষ সমাস আমরা 9 ধরনের দেখছিলাম, দ্বিতীয় থেকে শুরু করে আমরা দেখছি সপ্তমী পর্যন্ত। এগুলা যদি আমরা বিভক্তি পারতাম, একদম ইজিলি বিভক্তি আমাদের মুখস্থ করতে হবে, এবং ব্যাস বাক্য যদি আমরা এই দুইটা মুখস্থ করতে পারি, আমাদের কাছে পুরোটা একদম পানির মতো সোজা। নয়ে আমরা শিখছি, নয়ে উপপদ অলুক, ওই বিভক্তির গুলা বাদ দিয়ে নয়ে উপপদ অলুক। উপপদটা একটু আগে দেখাই দিছি যে কিছুটা এক কথায় প্রকাশের মতন দেখতে, যা বা যে, এটা লাস্টের দিকে থাকে।
আবার অলুকটা আমরা এই মাত্র দেখলাম, সব ছন্দের মাধ্যমে তোমাকে পুরোটা শিখাই দিলাম। তারপরে একটু আগে আমরা কি দেখছিলাম দেখি, একটু আগে আমরা দেখছিলাম হচ্ছে এই যে নয়ে, না নেই নাই নয়, এগুলো থাকে। আচ্ছা, দিন শেষে আমাদের দেখা যাচ্ছে আমরা যদি ব্যাস বাক্য পারি ভাই, তাহলে সমাস আমাদের কাছে পানির মতো সোজা। ব্যাস বাক্যটাই আমাদেরকে পড়তে হবে, ব্যাস বাক্যটাই আমাদেরকে আয়ত্ত আনতে হবে। সেটা আমরা লাস্ট ক্লাসে দেখবো যে কিভাবে আমরা ব্যাস বাক্য আয়ত্ত করতে পারি। এখানে আমাদের কর্মধারয় শেষ হচ্ছে। আমরা এখন চলে যাব বহুব্রীহিতে। বহুব্রীহি, বহুব্রীহি করে আমরা এই ক্লাসটা এখানে শেষ করবো, মানে আজকের এই পার্টটা আমরা এখানে শেষ করব। বহুব্রীহি দেখো, বহুব্রীহি মানে কি জানো? এটাকে ভাঙলে আমরা পাই যে বহুব্রীহি আছে যার, ব্রীহি শব্দের অর্থ হচ্ছে ধান। বহু ধান আছে যার, তাকে আমরা বহুব্রীহি বলতেছি। ভিডিও কি চলতেছে? হ্যাঁ চলতেছে। দেখো, বহু ধান যার আছে তাকে আমরা কি বলতেছি? বহুব্রীহি বলতেছি। এখন আমি তোমাদেরকে একটা টোটকা বুদ্ধি দিয়ে দিই। এই যে তো আমরা দেখতেছি যে বহুব্রীহি, এখানেও একই কথা। আমরা যদি ব্যাস বাক্য পারি, আমরা যদি এখানে হচ্ছে ব্যাস বাক্যটা আমরা যদি নির্ণয় করতে পারি, তাহলে আমাদের কাছে এইটা একদম 100% ক্লিয়ার হয়ে যাবে ব্যাস বাক্য। কেন ব্যাস বাক্য জানলে দেখো, এই যে ধরো যে ধীর বুদ্ধি, এটার ব্যাস বাক্য হচ্ছে ধীর বুদ্ধি যার, এটা আমরা দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে, তুমি ধরে নাও যে তুমি ব্যাস বাক্য পারো ভাই, এই বহুব্রীহির সময় 90% ক্ষেত্রে ব্যাস বাক্যে যদি তুমি যার এই ওয়ার্ডটা দেখতে পারো, তাহলেই তুমি বুঝে যাবে সেটা বহুব্রীহি 90% ক্ষেত্রে। ব্যাস বাক্যে আমরা যার যদি দেখি, তাহলেই সেটা বুঝে যাবো সেটা হচ্ছে বহুব্রীহি। তোমাকে পরীক্ষা বলছে ধীর বুদ্ধি বা স্বচ্ছ সলিলা, স্বচ্ছ সলিলার ব্যাস বাক্য হচ্ছে স্বচ্ছ সলিল যার, তুমি জানো যার আছে, যার দেখা মাত্রই বহুব্রীহি, আনসার শেষ। খালি একটা বাধা, সেটা হচ্ছে আমাদেরকে ব্যাস বাক্য জানতে হবে। আবারও বলতেছি, ব্যাস বাক্য লাস্ট ক্লাসে। আচ্ছা, আমরা একটু শুরুর দিক থেকে দেখার চেষ্টা করি। এখানে ভাইয়া কি বলছে দেখো তো, একটু খেয়াল করার চেষ্টা করি আমরা। এই যে দেখো, এখানে যতগুলো দেখতে পাচ্ছ, স্বচ্ছ সলিল যার, মহান আত্মা যার, স্থির প্রতিজ্ঞা যার, ধীর বুদ্ধি যার, খালি যার যার আর যার 90% ক্ষেত্রে, তাই না? তো এইগুলাকে আমাকে এক্সট্রা করে এখানে বলার কিছু আছে? এখানে কি আমার এক্সট্রা করে বলার কিছু আছে বলো তো? কিচ্ছু তো বলার নাই। ভাইয়া তো বলেই দিছে। দেখো, এখানে খালি ওই যে যার বলা যাবে না, কারণ এখানে সহোদর সমান উদর যাদের, একাধিক লোক থাকতে পারে, ওই জন্য যার আর যাদের একই খালি প্লুরাল করে দিছে। সবগুলো সেম সেম। ভাইয়া এখানে কি আমার কিচ্ছু বলার আছে? টিচার হিসেবে আমার এখানে কি কিছু শেখানোর আছে? ভাইয়া তো অলরেডি বলে দিছে যার থাকলে বহুব্রীহি, শেষ। তোমার দায়িত্ব খালি ব্যাস বাক্য জানা লাগবে। আচ্ছা, এখন এখানে কিছু প্রকারভেদ আছে ভাই। সমানাধিকরণ বহুব্রীহি, ব্যাধিকরণ বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি, নয়ে বহুব্রীহি, মধ্য পদলোপী বহুব্রীহি, প্রত্যয়ান্ত বহুব্রীহি, অলুক বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি। অনেক কথা বলছি, অনেক কথা বলছি। তাহলে এখানে আসলে সমস্যাটা কোন জায়গায়? শোনো, প্রথমে যেটা আছে না, সমানাধিকরণ আর ব্যাধিকরণ, এই দুইটা প্রকারভেদ তোমার লাগবে না। আর এই প্রকারভেদ গুলো মুখস্থ করা লাগবে না, টানা মুখস্থ করা দরকার নাই তো। তোমাকে তো আর বলবে না যে কয় প্রকার কি কি, এগুলো বলবে। তোমাকে খালি দিবে আর বলবে যে এটা কোন প্রকার। তোমার খালি প্রকারভেদ গুলো মনে রাখলেই হবে, টানা মুখস্থ করার দরকার নাই। সমানাধিকরণ ব্যাধিকরণ আমাদের আসে না, আমাদের কি আসে? ব্যতিহার। শোনো, ব্যতিহার কি জিনিস এটা একটু বুঝাই দিই। ব্যতিহার কি জিনিস একটু ভালো করে খেয়াল করো। শোনো, ব্যতিহার হচ্ছে এমন একটা জিনিস, কি ব্যাপার এরকম হলো কেন? ও আচ্ছা, ব্যতিহার হচ্ছে এমন একটা জিনিস, যেই জিনিসটা হচ্ছে, আমি তোমাদেরকে একটু দেখাই দিই। এই যে দেখো, এরকম থাকবে, দেখো আ ই, আ ই, এরকম থাকবে আ ই, আ ই। যেমন হাতা হাতি, চুলা চুলি, ঘুষা ঘুষি। অর্থাৎ এই যে আ আর ই, এগুলো থাকবে, বুঝছো? এই টাইপের যেগুলো থাকবে, হাতে হাতে যে যুদ্ধ তাকে হাতাহাতি বলা হয়, কানে কানে যে যুদ্ধ তাকে কানাকানি বলা হয়, এগুলো হইতেছে কি বলতো? এগুলো হইতেছে ব্যতিহার। ছোট্ট একটা সাবধানতা দিয়ে দিই, দেখো আ ই থাকলে যে এটা ব্যতিহার হইতেছে, এটা তুমি জানো। তবে তোমাকে ওই অনেক আগে শিখাইছিলাম, কর্মধারয় যখন আমরা পড়বো, কর্মধারয়ে কিন্তু যে থাকলে, যে দেখলে আমরা ব্যাস বাক্যের মধ্যে যে দেখলে আমরা কিন্তু জানি যে সেটাকে আমরা কর্মধারয় বলবো। এখানেও ব্যাস বাক্যের মধ্যে কিন্তু যে আছে, তবে কানা হাফেজের মতো এটা কর্মধারয় বলা যাবে না। কারণ আমরা তো এই যে দেখতে পারতেছি হাতাহাতি, আ ই, এই আ ই এইগুলা কি? এগুলো হইতেছে ব্যতিহার বহুব্রীহি। সো যে থাকলে কর্মধারয় হয়, এটা শিখেছি। তার মানে এই না যে অন্ধের মতন সব সময় তুমি কর্মধারয় দিয়ে দিবা, চোখ কানে একটু খোলা রাখতে হবে। কথা বোঝা গেছে? আচ্ছা, ব্যতিহার বহুব্রীহি কি ক্লিয়ার হয়েছে না? একদম ইজি জিনিস, চুলাচুলি ঘুষাঘুষি মারামারি। আচ্ছা, নয়ে, এই নয়ে আমি তোমাদেরকে আগেই বলছি, না থাকলে সেটাকে আমরা নয়ে বলতেছি, না সংক্রান্ত কিছু যদি থাকে। এইটা আমরা শিখছিলাম একটু আগে তৎপুরুষে, এখন চলে আসছে বহুব্রীহিতে। দুইটার মধ্যে পার্থক্য কি জিনিস? পার্থক্য একটা হইতে পারে। ভাইয়া তো বলছিল যখন বহুব্রীহি হবে তখন যার থাকে যার, অর্থাৎ হ্যাঁ বুঝছি, এখানেও না বোধক থাকবে,
কিন্তু যদি ব্যাসবাক্যের মধ্যে যার দেখতে পারি আমরা, তাহলে সেটাকে আমরা বুঝে যাবো যে হ্যাঁ, এটা কিন্তু নয় তৎপুরুষ নয়, বরং এটা হচ্ছে নয় বহুব্রীহি, কারণ এর মধ্যে যার আছে। দেখো এখানে কি দেখতে পাচ্ছ, নাই হেড জার, নাই হচ্ছে নাই চারা জার, যা যা দেখতে পারতেছো খালি জার আর জার। আমরা শিওর যেটা বহুব্রীহি, আর যখন না দেখতেছি, না সংক্রান্ত কোনো কিছু দেখতেছি, তখন জানি সেটা হচ্ছে নয়। সিম্পল জিনিস, নয় বহুব্রীহি, সিম্পল জিনিস, শেষ। আচ্ছা, এরপর আসো মধ্য পদলিপি বহুব্রীহি। মধ্য পদলিপি একটু আগে তোমাদেরকে শিখাইছি না? মধ্য পদলিপি কি জিনিস বলতো? মাঝখানের পদটা উঠাই দিলেই যদি তৈরি হয়ে যায়, তাহলে সেটাকে আমরা মধ্য পদলিপি বলতেছি। যেমন তোমাদেরকে আমি একটু দেখাই দিচ্ছি, একটু খেয়াল করো এখানে কি বলতেছে বলতো। এই যে মধ্য পদলিপি, এখানে বলছে দেখো, বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর, মাঝখানের এই পদগুলো উঠাই দিছে। বিড়াল চোখে, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, এই যে দেখো হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, এই যে এই পদগুলো উঠাই দিছে, পদগুলো লোপ পাইছে, হয়ে গেছে হাতে খড়ি। তো এই জিনিসগুলো হইতেছে মধ্য পদলিপি। এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, পরীক্ষায় আসে, একটু দেখে নিও। প্রত্যয়ান্ত বহুব্রীহি, শোনো প্রত্যয়ান্ত বহুব্রীহি মানে কি জানো? এই আ ও এ এগুলো যদি থাকে, যেমন ধরো যে এক চোখা, তুমি দেখো, তুমি দেখতেছো যার, যার দেখে এটা শিওর হয়ে গেছে যে এটা বহুব্রীহি হবে, কিন্তু কোন বহুব্রীহি? দেখো যার, এটা আমরা শিওর হয়ে গেছি, কিন্তু চোখা আ আছে, শেষে দেখো আ আছে, ঘর মুখ খো ও আছে, তারপরে নাই খরচ যার, নি খরচে এ আছে, অর্থাৎ আ ও এ এগুলো যদি থাকে, তাহলে সেটাকে আমরা প্রত্যয়ান্ত বহুব্রীহি বলতেছি। এটা মনে রাখার উপায় কি জানো? আমি এভাবে মনে রাখতাম, অ্যাওয়ে, অ্যাওয়ে। এই যে দেখো আ ও এ, এটা শুনতে একসাথে যদি আমরা করি অ্যাওয়ের মতন লাগে, অ্যাওয়ে, আ ও এ, অ্যাওয়ে। এই অ্যাওয়ে মনে রাখবা, অ্যাওয়ে মানে হইতেছে প্রত্যয়ান্ত, প্রত্যয়ান্ত। অ্যাওয়ে মানে প্রত্যয়ান্ত, অ্যাওয়ে মানে কি বলতো? প্রত্যয়ান্ত, শেষ। অ্যাওয়ে মানে প্রত্যয়ান্ত, এটা অতটা খুব বেশি আসে না। এবারে অলোকটা দেখো তো, অলোক, মাথায় পাগড়ি যার, দেখো মাথায় পাগড়ি যার, মাথায় পাগড়ি। এখানে ব্যাপারটা হয়েছে কি, এখানে যার দেখতে পাচ্ছি আমরা, ব্যাসবাক্যের মধ্যে যার দেখে এতটুকু অন্তত শিওর হয়ে গেছি যে হ্যাঁ ভাই, এটা বহুব্রীহি, বহুব্রীহি হবে। কিন্তু কোন বহুব্রীহি? দেখো মাথায় পাগড়ি যার, মাথায় পাগড়ি মানে কোনো কিছু চেঞ্জ হয় নাই, মাথায় পাগড়ি তার, মাথায় পাগড়ি, কোনো চেঞ্জ নাই। গলায় গামছা যার, গলায় গামছা, হাতে হাতে কই গেল, কানে কলম যার, মানে কোনো চেঞ্জ যদি না হয়, এই যে পূর্বপদ বা পরপদ, এটাকে কিন্তু বলা হয় পূর্বপদ, আর এটাকে বলা হয় পরপদ বা উত্তরপদ। এগুলো একদম প্রথম ক্লাসে শিখেছিলাম। এগুলোর কোনো পরিবর্তন হয়েছে ব্যাসবাক্যের থেকে এখানে আসার সময়? ব্যাসবাক্যে যা ছিল এখানেও সেম, কোনো চেঞ্জ হয় নাই। সো এটা হচ্ছে অলক বহুব্রীহি, ঠিক আছে? এটা অলক বহুব্রীহি। এবার সংখ্যাবাচক বহুব্রীহিতে আসো, শোনো। সংখ্যা যেখানে দেখবা, যেমন এখানে কি বলছে দেখো তো, এখানে বলছে হচ্ছে চৌ, চৌ মানে চার, চৌ চাল যে ঘরের, 10 গজ এই যে দেখো 10 গজ পরিমাণ যার, 4 হাত যার। শোনো, সমাস যখন পড়বা, সব সময় মনে রাখবা, সংখ্যা দেখা মাত্রই তোমার মাথায় একটা কথা আসতেই হবে। সংখ্যা সংক্রান্ত এই পুরা সমাসের মধ্যে সংখ্যা নিয়ে খালি 2টা সমাস হয়, খালি 2টা সমাস হয়। কি কি জানো? আমি বলে দিচ্ছি একসাথে, শোনো। এই একটা হয় হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি, এইটা একটা হয়। আর আরেকজন আছে, তার নাম হচ্ছে দ্বিগু সমাস, দ্বিগু সমাস। এই দ্বিগু আর সংখ্যাবাচক এই দুইটাতে হচ্ছে সংখ্যা থাকে। অর্থাৎ তুমি যদি দেখো, কোনো সময় যদি দেখো যে সংখ্যা চলে আসছে, তুমি 100% শিওর, হয় এটা সংখ্যাবাচক বহুব্রীহি হবে, নয়তো বা এটা দ্বিগু হবে, দুইটার মধ্যে যে কোনো একটা হবেই হবে। এখন এখন আমি বলি যে দুইটা আসলে দুইটার মধ্যে কোনটা হবে। ছোট কথা বলি, শোনো। এই দ্বিগু সব সময় এখানে কি হবে জানো? সব সময় দেখবা যে এখানে সমষ্টি হয়ে গেছে, সমষ্টি হয়ে গেছে, বা মিলন হয়ে গেছে, বা মিলিত হয়ে গেছে, বা সমাহার, অর্থাৎ সব সময় সমষ্টি হয়, সবগুলো একসাথে এসে যায়। যেমন আমি তোমাকে একটু উদাহরণ দেখাই, এটা তো বুঝছো, চৌচাল যে ঘরের সংখ্যা আসছে, তাই আমরা জানি যে সংখ্যাবাচক বহুব্রীহি। কিন্তু একটু নিচের দিকে দেখাই, দেখো একটু নিচের দিকে আমরা যাই, এই যে দেখো দ্বিগু সমাস দেখতে পারতেছো, দ্বিগু সমাস। দেখো দ্বিগু সমাসে আমি তোমাদেরকে একটু বুঝাই দিই ব্যাপারটা আসলে কিরকম। একটু আগে সংখ্যা ছিল, এখানেও সংখ্যা আছে, কিন্তু ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে কিছুটা এরকম যে 3 কালের সমাহার, শত অব্দের সমাহার, 3 মাথার সমাহার। এই যে দেখো সমাহার, সমষ্টি বা মিলন যেটা থাকবে সেইটা হচ্ছে দ্বিগু। আর সমষ্টি সমাহার মিলন যদি না দেখো, খালি যদি সংখ্যা দেখো, তাহলে সেটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি, ঠিক আছে? আচ্ছা ডান, এটাই হচ্ছে আমাদের দ্বিগু সমাস। তাহলে দ্বিগু সমাস নিয়ে আর কোনো কনফিউশন আছে? দ্বিগু সমাস নিয়ে আর কোনো কনফিউশন নাই। এখন এই যে তোমরা উপরে দেখতে পাচ্ছ ভাইয়া, এটা হচ্ছে নিপাতনের সিদ্ধ। নিপাতনের সিদ্ধ কোনো নিয়মের আন্ডারে পড়ে না, কোনো রুলস না, এটা মুখস্থ করতে হবে। তাহলে ব্যাস বাক্যগুলো তোমরা মুখস্থ করে নিও। দেখো, দুই দিকে অপজার তাকে বলা হচ্ছে দ্বীপ, অন্তর্গত অপজার তাকে বলা হচ্ছে অন্তরীপ, নরাকারের পশু যে নরপশু।
কিন্তু আমি এটা এটা আবার একটু যে এক্সেপশন দেখছো না, এক্সেপশন গুলো কিন্তু পরীক্ষায় আসে বেশি, এই জন্য আমি এটাকে ছন্দের মাধ্যমে মুখস্থ করি। তো আমি তোমাদেরকে ছন্দটা একটু দিয়ে দিচ্ছি, তোমরা ছন্দটা একটু তোমাদের খাতায় লিখে নাও। হ্যাঁ, এই ছন্দটা তোমাদের খাতায় একটু তোমরা লিখে নাও, তাহলে পরবর্তীতে এটা তোমাদের জন্য মনে রাখা ইজি হবে। আমার সাথে সাথে সবাই নোট করো তো, একই সাথে সবাই নোট করো। লোকটি পণ্ডিত মূর্খ হয়েও, আমার সাথে নোট করো, লোকটি লোকটি পণ্ডিত মূর্খ, পণ্ডিত মূর্খ হয়েও, লোকটি পণ্ডিত মূর্খ হয়েও অন্তরীপের নরপশু থেকে, অন্তরীপের অন্তরীপের নরপশু থেকে, অন্তরীপের নরপশু থেকে জীবনমৃত অবস্থায়, জীবনমৃত তো নয়ময় রিকার, জীবনমৃত অবস্থায়, জীবনমৃত অবস্থায় দ্বীপে ফিরে এসেছে, দ্বীপে ফিরে এসেছে, সরি দ্বীপ বানানটা ভুলে গেল, দ্বীপে ফিরে এসেছে। আচ্ছা এখানে কি কি বলছি দেখো তো, এখানে যে শব্দগুলো আমরা ইউজ করছি, পণ্ডিত মূর্খ, এটা একটা কি ব্যাপার? হ্যাঁ দেখো, এই যে পণ্ডিত মূর্খ শব্দ ইউজ করছি, অন্তরীপ শব্দ ইউজ করছি, নরপশু, জীবনমৃত, দ্বীপ, তারপরে হচ্ছে আর কি কি আছে রে, লোকটি পণ্ডিত মূর্খ হয়েও অন্তরীপের নরপশু থেকে জীবনমৃত অবস্থায় দ্বীপে ফিরে এসেছে। হ্যাঁ এইগুলাই তো, দ্যাটস ইট। এগুলা যদি তোমরা হচ্ছে পড়তে পারো, এগুলো হইতেছে কি বলতো, সেই এখানে কয়টা দেখছি, 1 2 3 4 5, 1 2 3 4 5, হ্যাঁ এই কয়টা হচ্ছে কি বলতো, আশা করি দেখতে পাচ্ছ তোমরা, এই কয়টা হচ্ছে নিপাতনের সিদ্ধ। আর ব্যাস বাক্যগুলো তোমরা একটু দেখে নিও, খুব বেশি কঠিন কিন্তু না। তাহলে লাস্ট একটা বাকি আছে, সেটা হচ্ছে অব্যয়ীভাব, এবং এরপরে আমরা লাস্ট পার্টটা করব, তাহলে আমাদের সমাস পড়াটা শেষ হয়ে যাবে। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।